আবার অসুস্থ হয়ে পড়ল। এবারের অসুস্থতা খুব বেশি, গায়ে সবসময় জ্বর থাকে, খেতে পারে না একদমই, যেটুকু খাই বমি করে ফেলে দেয়। উদয়ের মা খুব কান্নাকাটি করলো আর বলতে থাকলো, কবে আমার ছেলে এত অসুস্থ হলো? আমি তো টেরই পেলাম না। জন্ডিস তো প্রায় মানুষেরই হয়, আমারও 1-2 বার হয়েছিল। কই, আমি তো বুঝতে পারিনি। ডক্টর উদয়কে অনেক খাবার একদম নিষেধ করে দিলেন, ফলমূলও নিষেধ করলেন, চা কফিও নিষেধ করে দিলেন, প্রচুর পরিমাণ প্রোটিন খেতে বললেন। এই অসুখে শরীরে প্রোটিন তৈরি হয় না। তেল ছাড়া সবজি আর কাঁচা পেঁপে সিদ্ধ করে খেতে বললেন। 5-6টা ডিমের সাদা অংশ খেতে বললেন। তারপর লিয়া নিজে উদয়ের সব রিপোর্ট নিয়ে আরো 2জন ডক্টরের সাথে কনসাল্ট করেছে, তারাও একই কথা বলেছে। লিয়া খুব ভেঙে পড়ল, উদয়ের অগোচরে শুধু কাঁদে। আমার স্বামীর শরীর এতটা খারাপ কবে হলো? আর এ ব্যাপারে আমি কিছু জানি না। কবে হলো জন্ডিস? এ কেমন জন্ডিস? কোনো লক্ষণই তো দেখিনি কোনোদিন। আমি তো জানি বিলিরুবিন বাড়লে চোখ হলুদ হয়, হাত পা শরীর হলুদ ভাব হয়ে যায়, এগুলি তো আমার চোখে কোনোদিন পড়েনি। খাওয়া দাওয়া স্বাভাবিক দেখেছি, ওর জীবনযাপন দৈনন্দিন কাজকর্ম স্বাভাবিক ছিল। তবে কবে বিলিরুবিন নামক এই খুনপাকা ওকে ভিতর থেকে শেষ করে দিল? আমার চরম সর্বনাশ করে ছাড়বে এই খুনপাকা। উদয় লিয়াকে সুযোগ মতো একা পেয়ে কাছে টেনে নিল, জড়িয়ে ধরে কিছুক্ষণ আদর করলো। লিপ কিস করতে গেলে লিয়া বাধা দিল। লিপ কিস করতে বাধা পেয়ে গভীর ভাবে চুমু খেলো, তারপর বলল, তোমাকে এত আপসেট দেখাচ্ছে কেন? ডক্টর আমাকে রুম থেকে বের করে দিয়ে সেদিন তোমাকে কি বলেছে বলো আমায়? তারপর অন্য ডাক্তারের কাছেও তুমি গেছো, তারা কি বললো? সেগুলোও তো আমাকে কিছুই বললে না। খারাপ কিছু বলেছে কি? আমি খুব শীঘ্রই মরে যাব বলেছে? লিয়া খুব রাগ হয়ে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, বাজে কথা বলবেন না। আপনি অনেক দিন অনেক বছর বাঁচবেন, আপনার কিচ্ছু হয়নি। অসুখ কি মানুষের হয় না? আপনি মরে গেলে কে আয়ুষকে দেখবে? ওর দায়িত্ব কে নেবে? বাবা ছাড়া ছেলে মানুষ হবে কিভাবে? সামনে আপনার অনেক দায়িত্ব, সুতরাং আপনার মরাও ক্যান্সার। উদয় বলল, তাহলে আড়ালে আবডালে কাঁদছিলে কেন? তুমি কি ভাবো আমি কিছুই দেখিনি? তোমাকে দেখার জন্য আমার সামনে 2 চোখের পাশাপাশি পিছনেও 2টো চোখ আছে, এটা মনে রেখো। আপনি ভুল দেখেছেন বলে উদয়ের বুকের ভিতর সে দিয়ে গেল। নিজেকে আর ধরে রাখতে পারল না, হু হু করে কেঁদে ফেলল। উদয় নিজেও লিয়াকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। উদয় অসুস্থ শোনার পর লিয়ার আব্বু ওকে দেখতে আসে, প্রায় আজও এসেছে। উদয় শুয়েছিল, শ্বশুর শাশুড়িকে দেখে শোয়া থেকে উঠে বসলো, সালাম দিল। লিয়ার বাবা ওর শারীরিক অবস্থা কেমন জিজ্ঞেস করলে উদয় বলল, আগে তো কিছুই বুঝতে পারিনি, কিন্তু এখন শরীর খুব খারাপ লাগে, খুব বেশি উইক লাগে, আর বমি বমি ভাবটা তো লেগেই আছে সারাক্ষণ। টেনশন করো না, আল্লাহ চাইলে দ্রুত সুস্থ হয়ে যাবে। ডাক্তারের অ্যাডভাইস অনুযায়ী চলবে, তাহলে আর সমস্যা হবে না। আমি তোমাকে নিয়ে চেন্নাই অ্যাপোলো হসপিটালে যাব। ইন্ডিয়া যাওয়ার ভিসার ব্যবস্থা করছি খুব দ্রুত। চেন্নাই অ্যাপোলো হসপিটাল থেকে একবার নতুন করে চেক আপ করিয়ে নিলে ভালো হবে। ওখানে টেস্ট করার পর এমনও হতে পারে যে এইখানে করার রিপোর্ট ভুল। তোমাদের দুজনের তো পাসপোর্ট আছে, কিন্তু আয়ুষের পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে হবে। এই ব্যাপারে যা যা করতে হয় আমি করব। লিয়ার মা উদয়কে জিজ্ঞেস করলো, কিছু খাবে কি না? বাইরে কিছু খেতে ইচ্ছে করে কি না? উদয় বলল, না মা, কিছু খেতে ইচ্ছে করছে না, আর বমি বমি ভাবটার জন্য কিছু খেতেও ভালো লাগে না। ডাক্তাররাও প্রায় খাবারের নিষেধ করে দিয়েছে। আচ্ছা, তুমি রেস্ট করো। বলে রুম থেকে ওনারা বেরিয়ে এলো। রুম থেকে বাইরে আসার পর লিয়া ওর মাকে জড়িয়ে ধরে অনেক কান্না করলো। ডক্টর যা যা বলেছে সব বলল। লিয়াও কাঁদছে, সাথে ওর মাও কাঁদছে। আমার এতটুকু বাচ্চা মেয়েটার কপালে এই লেখা ছিল? ফুলের মতো নাতিটাও তো খুব ছোট, মাত্র 2 বছর বয়স। উদয়ের বাবা মায়েরও মানসিক অবস্থা খুব খারাপ, একেবারে ভেঙে পড়েছে তারা। জন শক্ত সামর্থ্যের ছেলে, তার এই কঠিন অসুখ হয়েছে, এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। উদয়ের মা বলছে, আমি মা হয়ে বুঝলাম না আমার ছেলে অসুস্থ। সবাই তাকে সান্ত্বনা দিচ্ছে, আল্লাহ ওকে সুস্থ করে দিবেন। আপনি ওর মা, আপনি দোয়া করলে নিশ্চয় আল্লাহ শুনবেন।
উদয়ের বাবা মাকে লিয়াকে সান্ত্বনা দিয়ে তারা নিজেরও কষ্ট ভারাক্লান্ত মন নিয়ে ফিরে গেল নিজেদের বাসায়। অল্প কিছুদিনের মধ্যেই আয়ুষের পাসপোর্ট আর ইন্ডিয়া যাওয়ার ভিসা রেডি করে ফেলল মিজান সাহেব। যাওয়ার দিনক্ষণ ঠিক হয়ে গেছে। উদয়ের সাথে যাবে ওর বাবা মা, মিজান সাহেব, লিয়ার আর আয়ুষ। আজ ওরা চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। উড়ে গেল ওদের বিমান দূর নীল আকাশে। লিয়া উদয়কে নিয়ে চেন্নাইয়ের মাদ্রাজ গিয়ে পৌঁছালো। অ্যাপোলো হসপিটালের খুব কাছেই বাসা ভাড়া নিল। বাসাটা খুব সুন্দর, 3 রুমের ফ্ল্যাট, 2টা বারান্দা, 2টা বাথরুম, কিচেন সংলগ্ন ডাইনিং, এসি, ফ্রিজ, টিভি, ফোন সবই আছে। এখানে যারা বাসা ভাড়া থাকে তাদের বেশিরভাগ লোকই ট্রিটমেন্টের জন্য যায়। বিল্ডিং এর ভিতর খাওয়া দাওয়ার কোনো ডাইনিং হলের ব্যবস্থা নেই। বাইরে গিয়ে রেস্টুরেন্টে খেতে হবে, না হলে নিজেদের বাজার করে রান্না করে খেতে হবে। গ্যাসের চুলা, গ্যাস সিলিন্ডার, বটি, ছুরি, প্লেট, গ্লাস, হাঁড়ি পাতিল সবকিছু আসতে ফ্ল্যাটে। সম্পূর্ণ ফার্নিশড ফ্ল্যাট। ফ্ল্যাটের ভাড়া বাবদ প্রতিদিন 7,000 রুপি রেন্ট দিতে হবে। ফ্ল্যাটের কেয়ারটেকার সবকিছু রক্ষণাবেক্ষণ করে। ওদের সব ফ্ল্যাটে শুধু পেশেন্ট ভাড়াটিয়ারাই থাকে, কোনো বাড়িওয়ালা থাকে না। একজন কেয়ারটেকার পুরো বাড়ি দেখাশোনা করে, ভাড়া আদায় করে, ভাড়াটিয়াদের সুবিধা অসুবিধা দেখে। আমরা বাংলাদেশে থাকতেই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছি। এটাই সিস্টেম। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর ডক্টর অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলার পর অ্যাম্বাসেডর ভিসা ফর্মে ওকে সিল মারে। প্রথম দিন আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। বাজার করা নেই, তাই রান্নার আয়োজনও নেই। ডক্টর দেখিয়ে তারপর বাজার করে ফিরবো এমন চিন্তা ভাবনা আব্বুর। হসপিটালে গেলাম সবাই। বিশাল হসপিটাল, কত যে ডিপার্টমেন্ট, কত শত লোকের আনাগোনা। লিয়ার বাবা মিজান সাহেব আর উদয়ের বাবা দুজন মিলে হসপিটালের সব কাগজপত্র আপ টু ডেট করলো। ফাইল রেজিস্ট্রেশন করা, এক রুম থেকে আরেক রুমে দৌড়াদৌড়ি করা, তারা যেখানে যেখানে যেতে বলেছে সেখানে যাওয়া, সব করেছে। আমি, উদয় আর শাশুড়ি মা আমরা একটা ওয়েটিং রুমে বসে আছি। সেখানে আরো অনেক লোক আছে। কেউ কেউ এয়ারপোর্ট বা ট্রেন থেকে নেমে সরাসরি হসপিটালে চলে এসেছে, তাই মনে হলো। তাদের সাথে বড় বড় লাগেজ আর ছোট ছোট বাচ্চা। আয়ুষ উদয়ের কোলে ঘুমিয়ে গেছে। আমি ওর কাছ থেকে আয়ুষকে নিলাম। আজকাল উদয় আয়ুষকে বেশিক্ষণ কোলে রাখতে পারে না, কিছুক্ষণ পরে হাঁপিয়ে ওঠে, তারপরও নিতে চায়। আমি দেই না, ওর কষ্ট হবে দেখে। ডক্টরের রুমে যাওয়ার কল এলো। আমরা ভিতরে ঢুকলাম। মাদ্রাজি ডক্টর। ভেবেছি উনি যা বলবেন তা বুঝবো কিনা আল্লাহই জানে। আমরা বাংলাদেশি শুনে আমাদের সাথে যা বলার উনি ইংলিশে আর হিন্দিতে বললেন। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম যেন, কারণ আমি ডক্টরের কাছে কিছু জানতে চাইলে আমার প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে পাব, বা উনি যা বলবেন সেটা সহজেই বুঝতে পারবো। ডক্টর উদয়কে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করলেন। উদয়কে অনেক কথা জিজ্ঞেস করলেন, তারপর অনেকগুলো টেস্ট করতে দিলেন। প্রায় সবগুলো টেস্ট খালি পেটে করতে হবে। হসপিটালের ভিতরে সব টেস্ট করা যাবে, শুধু সিটি স্ক্যান করতে এই হসপিটালের অন্য বিল্ডিংয়ে। আজকে আর কোনো টেস্ট করা হবে না, কারণ উদয় খালি পেটে নেই। রুপি জমা করে সিরিয়াল নাম্বার দিয়ে নেওয়া হলো। তারপর বাসায় চলে গেলাম। বাবা আর আব্বু বাজারে চলে গেল। বাজার থেকে মুরগি, চাল, ডাল, তেল, নুন, সবজি যা যা লাগে দরকার সব নিয়ে এলো। এখানে পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট প্যাকেটে পাওয়া যায়। বাটার কোনো ভেজাল করতে হলো না। আমি আর মা দুজনে মিলে রান্নার কাজ শেষ করলাম। সিলিন্ডার গ্যাস এই প্রথম রান্না করলাম, তাই একটু ভয় ভয় লাগছিল। পরে সব ঠিক হয়ে গেছে। রাতে খাওয়া দাওয়ার পর উদয় বলল, চলো আশপাশে একটু ঘুরে আসি। আমি চাইনি, কারণ আমি উদয়ের অসুখটা নিয়ে খুব বেশি চিন্তিত ছিলাম। রিপোর্ট করতে দেওয়ার পর আবার নতুন কি যে বের হয় কে জানে। এখানকার ডক্টর কি বলে সেটাও মনে ভাবনার ডানা মেলেছে। মনে শান্তি থাকলে তবেই না ঘুরতে ভালো লাগে। পরের দিন সকালে খালি পেটে টেস্ট করানোর জন্য হসপিটালে গেলাম। মা আর শাশুড়ি মায়ের কাছে আয়ুষকে রেখে গেলাম। অনেক ধরনের টেস্ট করানো হলো। এতে উদয় আর একটু অসুস্থ হয়ে পড়ল। টেস্ট শেষ করে বাসায় ফিরে যাওয়ার রাস্তায় উদয় বমি শুরু হলো। বাসায় নিয়ে ওকে শুয়ে দিলাম। খুব কষ্ট হচ্ছিল ওর। একটু স্থির হলে নাস্তা দিলাম, মেডিসিন দিলাম, তারপর আবার শুয়ে পড়ল।
শরীর খুব দুর্বল হয়ে যাচ্ছে দিনে দিনে। খেয়াল করলাম ওর পায়ের পাতা দুটো ফোলা ফোলা, শরীরও ফোলা, মুখটাও ফোলা, ভার ভার দেখাচ্ছে। উদয় যেন না শুনে তাই মাকে চুপি চুপি দেখলাম। মাও দেখল। শরীর, মুখ, পাগুলি বেশ ফোলা, পায়ে পানি এসে জমেছে। মা আড়ালে গিয়ে কেঁদে ফেলল। আমার ছেলেটার কি হলো? আল্লাহ, ওকে সুস্থ করে দাও, আমার বুক খালি করো না। অযোধ্যায় কাঁদতে থাকলো। রিপোর্ট কালেক্ট করার ডেট দিল 3 দিন পর। 3 দিন পর ডক্টরের চেম্বারে গেলাম। বাংলাদেশে হসপিটালে ভর্তি পেশেন্ট ছাড়া আমরা যেন রিপোর্ট তুলে তারপর ডক্টরের কাছে যাই, ওখানে তেমনটা দেখলাম না। আমাদের রেজিস্ট্রেশন আর ডক্টরের নাম অনুযায়ী রিপোর্ট ডাক্তারের টেবিলে চলে গেছে। আমাদের রিপোর্ট তোলার কোনো ঝামেলা করতে হয়নি। সিরিয়াল অনুযায়ী আমরা ভিতরে গেলাম। ডক্টরের অ্যাসিস্ট্যান্ট পেশেন্টের নাম জিজ্ঞেস করে ফাইল বের করে ডক্টরকে দিল। ডক্টর সবগুলো রিপোর্ট ভালো মতো দেখিয়ে ওদেরকে জিজ্ঞেস করলো যে ও ড্রিঙ্ক করে কিনা। আরও অনেক প্রশ্ন করলো। আমরা সবাই রুমের ভিতর। ডক্টর যা বলেছে সবার সামনেই বলেছে। উদয়কে বাইরে যেতে বলেনি। আমি চাইলাম না উদয় কিছু শুনুক, শুনলে মানসিকভাবে ভেঙে পড়তে পারে। কিন্তু ডক্টর ওর সামনে সব বলে যাচ্ছে গডটা গড। সিটি স্ক্যান রিপোর্ট দেখে ডক্টর বলল যে পেশেন্টের লিভার সিরোসিস, অনেক লিভার জিডিস, 85% লিভার নষ্ট হয়ে গেছে, ভালো আছে 15%, আর এই 15% আগামী 2 মাসের মধ্যে নষ্ট হয়ে যাবে। লিভার ট্রান্সপ্লান্ট করা যায় যদি বৃহ আকারে শুরু হয়নি এখনো। তবে কিছুদিন হলো আমরা এখানে লিভার ট্রান্সপ্লান্ট অপারেশন শুরু করেছি। যদি আপনারা লিভার ট্রান্সপ্লান্ট করতে চান তবে কিছুদিনের মধ্যে এখানে আসতে হবে। আর ডোনার হতে হবে রক্তের সম্পর্কে ভাই বোন, বাবা মা, ছেলে মেয়ে, এছাড়া অন্য কোনো ডোনার এলাও না। কিডনি পেশেন্ট হলে রক্তের সম্পর্কের বাইরে কেউ ডোনার হতে পারে, কিন্তু লিভারের ক্ষেত্রে এটা একেবারে অসম্ভব। এক্ষেত্রে পরিবারের বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে এদের মধ্যে থেকে যার সাথে ব্লাড গ্রুপ মিলে একমাত্র সেই ডোনেট করতে পারবে। তারপর এই ডক্টর ওদেরকে মেডিসিনের ডক্টরের কাছে রেফার করলো। যে পর্যন্ত ট্রান্সপ্লান্ট না করা হয় ততদিন মেডিসিনের ডক্টরের অ্যাডভাইস মতো চলবে। মেডিসিনের ডক্টরের জন্য নতুন করে রেজিস্ট্রেশন করতে হলো। রেজিস্ট্রেশন করা হলেই ডক্টরের রুমে গেলাম। ডক্টর সব রিপোর্ট দেখলো। রেফার করা লিভার স্পেশালিস্ট ডক্টরের অ্যাডভাইস দেখে সে অনুযায়ী মেডিসিন লিখে দিল। সব নিয়ম কানুন বুঝিয়ে দিল। আমি বললাম ওর পা কেন ফোলা? ডক্টর বলল সিএলডি অসুখে এরকম হয়, শরীরে প্রোটিন তৈরি হচ্ছে না, তাই হাত পায়ে পানি এসে জমেছে। লিয়া কাঁদছে। এবার উদয়ও কেঁদে ফেল। আমার মা তো নিঃশব্দে চোখের পানি ফেলেই চলেছে। ডক্টর দেখানো শেষ করে বাসায় ফিরে গেলাম। আমি আর আমার ইমোশন ধরে রাখতে পারলাম না। আব্বুকে জড়িয়ে ধরে চিৎকার করে অনেকক্ষণ কাঁদলাম। আব্বু আমার কান্না দেখে চোখের পানি ধরে রাখতে পারল না, বলল উদয় বলল, এখান থেকে দেশে যাওয়ার আগে আমি আজমির শরীফ যেতে চাই। তারপর দেশে ফিরে উমরা হজে যাব। সে যাবেই, তাকে কিছুই বোঝানো যাচ্ছে না। আমি বললাম আচ্ছা, ডক্টরকে জিজ্ঞেস করে দেখি অনুমতি দেয় কিনা। যাওয়ার পারমিশন দিলে অবশ্যই নিয়ে যাব। আমি যাবই, কারো কোনো কথা শুনবো না। তোমরা না নিয়ে গেলে আমি একাই চলে যাব। কালকে ডক্টরের কাছে যাব জিজ্ঞেস করতে। এখন শান্ত হন। সবার মন খারাপ। সবার মনের অবস্থার একটু পরিবর্তন আনতে আবু জোর করে আমাদের সবাইকে চেন্নাই সি বিচে ঘুরতে নিয়ে গেল। বিচে তেমন লোকজন নেই, নিরিবিলি পরিবেশ। বালির উপর বসে পানির ঢেউ দেখছি আর চোখের পানি ফেলছি। কোনো একটা বইতে পড়েছিলাম, অনেক বেশি মনের কষ্ট গাছকে না হয় সাগরের পানিকে বললে কষ্ট ওরা নিয়ে নেয়, কষ্টের ভার অনেকটা কমে যায়। আমিও কাঁদছি আর বিড়বিড় করে সমুদ্রের কাছে মনে দুঃখের কথাগুলো শেয়ার করছি। উদয় পাশ থেকে বলল, তোমার কান্না আমার একদম সহ্য হচ্ছে না। কান্না থামাও, না হয় এই সমুদ্রে ঝাঁপ দিয়ে সুসাইড করবো এখনই। আমি ওর হাত ধরে বললাম আর কাঁদবো না, চলো ফিরে যাই, ভালো লাগছে না। তারপর বাসায় সবাই ফিরে এলাম। পরের দিন আবার ডক্টরের কাছে গেলাম। উদয় জেদ ধরে বসে আছে আজ আজমির শরীফ যাবে, তাই পরামর্শ নিতে ডক্টরের কাছে আবার আসা। ডক্টর সব শুনে একদম নিষেধ করে দিল। বলল
এখন আপনার শারীরিক কন্ডিশন জার্নি করার মতো না। জার্নির কারণে যে কোনো সময় নাক মুখ দিয়ে ব্লিডিং শুরু হতে পারে। ট্রান্সপ্লান্ট হয়ে যাওয়ার পর যেখানে খুশি করবেন বেড়াবেন। সব শুনে উদয় আর জেদ করেনি, বলল, তাহলে এবার দেশে ফিরে যাই চলো। এখান থেকে আর কি করব? রিপোর্ট তো একই এলো, কোনো লাভ হলো না এখানে এসে। হসপিটালের আশপাশে অনেক বড় বড় ফার্মেসিটি আছে, যেখান থেকে 6 মাসের ওষুধ কিনে নিলাম। যদিও 2 মাস পর আবার আসার কথা, তারপরও বেশি করে মেডিসিন নিয়ে নিলাম। অনেক বেশি করে নিলাম বড় বড় প্রোটিনের কৌটার প্রোটিন 1 গ্লাস গরম পানিতে গুলে সকালে আর রাতে খাওয়াতে বলেছে। সার্জন ডক্টর, মেডিসিন ডক্টর দুজনেরই মেল নাম্বার আর হটলাইন নাম্বার দিয়ে দিল আর বলল, কোনো সমস্যায় ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে চাইলে ভিডিও কলও করতে পারবে। আমাদেরকে পেশেন্টের অবস্থা জানাবেন। বাসায় ফিরে সব গুছিয়ে নিলাম। পরের দিন দেশের উদ্দেশ্যে ফ্লাই করলাম। জিয়ান নিজেকে কিছুটা সামলে নিয়েছে। লিলি আর ওদের বন্ধুদের সাপোর্ট সে এখন ডিপ্রেশন মুক্ত। মন খারাপের দেশ থেকে বেরিয়ে এসে নিয়মিত ক্লাস করছে, রাত জেগে পড়াশোনা করছে। যেটুকু ক্ষতি হয়ে গেছে পড়াশোনার সেটুকু ক্ষতি মেকআপ করে নিচ্ছে। কাজেও যাচ্ছে আগের মতোই, যেটাই করছে সম্পূর্ণ নিষ্ঠার সাথে করছে। লিলি আর জিয়ান দুজন দুজনকে ভালোবাসে, এটা ওদের বন্ধুদের সবার ধারণা, কিন্তু কেউ মুখ ফুটে কিছু বলে না। স্টিভ যেন না জানার ভান করে জিয়ানের থেকে কথা বের করতে চায়। স্টিভ জিয়ানকে বলল, কিরে তোদের প্রেম লীলা কেমন চলছে? জিয়ান অবাক হয়। কি বলতে চাস তুই ক্লিয়ার করে বল। আরে বললাম তোর আর লিলির প্রেম কেমন চলছে, কবে বিয়ে করছিস, নাকি লিভিং টুগেদার করার কথা ভাবছিস? কি চাতা বলছিস, মাথা ঠিক আছে তো? আমার সাথে লিলির প্রেম হলো কবে? আমার আর লিলির মাঝে যেটা আছে সেটা শুধু ফ্রেন্ডশিপ, ওর বেশি কিছু না। এই বাজে চিন্তা কি শুধু তোর মাথায় আসছে, নাকি বাকি সবার মাঝেও ঘুরপাক খাচ্ছে? স্টিভ বলল, তাহলে তুই বলছিস তুই লিলিকে ভালোবাসিস না? অবশ্যই ভালোবাসি, তবে সেটা একজন ভালো বন্ধুকে যেভাবে ভালোবাসা উচিত ঠিক ততটুকুই ভালোবাসি। আর লিলি যদি তোকে বন্ধুর চেয়ে বেশি কিছু ভেবে থাকে, তোকে যদি ভালোবেসে থাকে, তখন তুই কি বলবি? যেটা লিলির সমস্যা আমার না, আমি ওকে কোন প্রেমের আশ্বাস দিইনি, সেরকম কোনো ইঙ্গিত করিনি কখনো। আমি কারোর সাথে কোনো প্রেমের সম্পর্কে জড়াবো না, এটা আমার বন্ধু মহলের সবাই জানে, তুইও জানিস। স্টিভ বলল, আমি লিলিকে পছন্দ করি, ভালোবাসি অনেক। আমাকে তোর হেল্প করতে হবে লিলিকে পাওয়ার জন্য। ওকে পাওয়ার জন্য আমি সব করবি একটু হেল্প? জিয়ান বলল, এই ব্যাপারে আমি তোকে কি হেল্প করতে পারবো? তুই ওকে পছন্দ করিস সে কথা তুই নিজেই বলে ফেল, তাহলেই তো হয়ে যায়। কাউকে যদি তোর পছন্দ হয়, তাকে পেতে যা করতে হয় সেটা তোকেই করতে হবে। এই ব্যাপারে অন্যের কোনো দালালি করবে না, বলছিলাম কি, লিলির তো তোর সাথে অনেক বেশি খাচ্ছি। তোদের মধ্যে কিছু না থাকলে আমাকে হেল্প কর। আমাদের মধ্যে কি থাকবে? বরাবর কি বোঝাতে চাইছিস? লিলি আমার খুব ভালো বন্ধু, এর বেশি কিছু না। আমি আপাতত পড়াশোনা কনস্ট্রাকশন করতে চাই, ভালো একটা রেজাল্ট করে বাবা মায়ের হাসি ভরা মুখটা দেখতে চাই। এই দেশের ভালো একটা চাকরি নিয়ে চিরদিনের জন্য সেটেল হতে চাই। প্রেম নামক জিনিসটা আমার জন্য না, আমাকে নিয়ে টেনশন করিস না। আমি কাউকে ভালোবাসি না, আর যদি ভবিষ্যতে আমার জীবনে কেউ আসে, তোরাই সবার আগে জানবি। লিলি দরজার বাইরে দাঁড়িয়ে সব কথা শুনলো। জিয়ানকে বন্ধুর চেয়ে বেশি কিছু মনে করে না, শুনে কেঁদে ফেলল। ঘরের ভিতর আর ঢুকলো না, নিশ্চুপ এসেছিল, নিশ্চুপ করেই চলে গেল। কাউকে বুঝতে দিল না যে ও সব শুনেছে। সাপ্তাহিক ছুটির দিনে জিয়ানরা সবাই ঘুরতে গেল, পিকনিক করলো। স্মিথ গিটার বাজিয়ে গান শোনালো, সবাই মিউজিক গেম খেললো।
ওরা সবাই ছোট একটা পাহাড়ে উঠে অনেক সেলফি তুললো। পাহাড় থেকে নেমে আসার সময় লিলি পা ফসকে পড়ে গিয়ে ডান হাতে খুব ব্যথা পেল। হসপিটালে নিয়ে এক্সরে করে জানা গেল হাত ভেঙে গেছে। হাতে প্লাস্টার করে শোল্ডার ব্যাগ ঝুলিয়ে মেডিসিন নিয়ে বাসায় এলো। খুব নিষ্ঠার সাথে জিয়ান ওর সেবা করতে থাকলো। জিয়ান মানুষটাই এমন, সবার বিপদে ঝাঁপিয়ে পড়ে। সেখানে লিলিয়ান তো ওর বেস্ট ফ্রেন্ড। ওর সব বন্ধুরা লিলিকে হাসি খুশি রাখার চেষ্টা করছে। স্টিভ রান্না করে মুখে তুলে খাইয়েছে। স্টিভ রাতে লিলির বাসায় থেকেছে। কখন কি লাগে এই ভেবে লিলির আর স্টিভের মাঝে বেশ ভাব হয়েছে। এদিকে লিয়ারা চেন্নাই থেকে দেশে ফিরে এলো। সবার মাথা ঘুরছে শুধু একই কথা, লিভার যেটুকু ভালো আছে তা 2 মাসের মধ্যে নষ্ট হয়ে যাবে। কে হবে ডোনার? বাবা ডায়াবেটিক পেশেন্ট, তার লিভার চলবে না। আর মায়ের হাই ব্লাড প্রেশার, এটাও চলবে না। বোন একজন, তার বিয়ে হয়ে গেছে, সে এখন আমেরিকা থাকে। নতুন বিয়ে হয়েছে। ওর শ্বশুরবাড়িতে এই কথা কিছুতেই মেনে নিবে না। এটাও বাদ, এক ভাই উচ্ছ্বাস, ওর সাথে রক্তের গ্রুপের মিল নেই। বাকি রইল আয়ুষ, ও তো শিশু বাচ্চা। এত বড় মেজর অপারেশনে ওকে জানানো যাবে না। 18 বছরের একজন না হলে হবে না। ডোনার কোনোভাবেই জোগাড় হলো না। যেসব নিয়ম বেঁধে দিয়েছেন ডাক্তারেরা সেই মতোই চলেছে উদয়। ওষুধ আর প্রোটিন নিয়ম মাফিক খাচ্ছে, তবুও অবস্থার কোনো উন্নতি নেই। দিনে দিনে শরীরে পানি জমে অনেক মোটা হয়ে গেছে। পা ফুলে ভারী হয়েছে। পায়ের নিচে 2টা বালিশ রেখে পা উঁচু করে ঘুমায়। মাথায় কিছু গোটা হয়ে ভরে গেল, সেগুলিতে খুব ব্যথা হয়। সেলুনে নিয়ে মাথার চুল ফেলে ন্যাড়া করে নিয়ে এলাম। শরীরেও গোটা আছে 2-1-4টা। দাড়ির গোটায়ও গোটা, চুলের সাথে দাড়িও ফেলে দিল। এই গোটাগুলি একটু খুঁটলে রক্ত পড়তে থাকে। সহজে রক্ত পড়া বন্ধ হয় না। শেভ করলে দাড়ির গোড়া থেকে রক্তপাত শুরু হয়, সেটা সহজে বন্ধ হয় না। শেভ না করেও থাকতে পারে না। দাড়ির গোড়ায় গোটা হওয়া খুব চুলকায়। দাঁতের মাড়ির পাশ দিয়ে রক্ত এসে মুখ ভরে যায়। মাঝে মাঝে শ্বাসকষ্ট হয়, তখন ইনহেলারের সাহায্যে কিছুটা শ্বাসকষ্ট কমে। এভাবেই চলে গেল কয়েক মাস। অবস্থা আরো খারাপ হলো। মাঝে মাঝে কাউকেই চিনতে পারে না। যখন ভাত খাওয়া বোঝে না, গোসল করা বোঝে না, টয়লেট বোঝে না, শুধু চিৎকার করে ঘুমায় না, বাড়ি ভরে হেঁটে বেড়ায়। আমাকে এক মুহূর্তের জন্য সরতে দেয় না। সারাক্ষণ ওর কাছেই বসে থাকি। আয়ুষের দেখাশোনা যত্ন নেওয়া প্রায় ছেড়েই দিয়েছি। মা যেটুকু পারে করে। আমি উদয়কে বললাম, আপনি যদি আমাকে এভাবে ধরে রাখেন তবে আয়ুষকে দেখবে কে? ও তো এখনো অনেক ছোট, ও কি মা ছাড়া থাকতে পারে? উদয় বলল, আমি জানি না তুমি আমার কাছ থেকে সরবে না, একদম সরবে না। আপনি কেন এমন করছেন? আমি তো বাড়িতেই আছি। উদয় চোখের পানি ছেড়ে দিয়ে বলল, তুমি চলে গেলে যদি আজরাইল চলে আসে তখন আমি কি করব? তখন আমাকে কে বাঁচাবে? আমার যে খুব ভয় করে। মনে হয় তুমি কাছে থাকলে কেউ আমার কিচ্ছু করতে পারবে না। এগুলো দেখে শুনে আর সহ্য হয় না। বুক চিরে কান্না বেরিয়ে আসে। কান্না ছাড়া আর আমার কিছুই করার নেই। কয়েকদিন ধরে পেটে ব্যথা বলতে লাগলো, আর খুব অস্থির অস্থির করতে লাগলো। শয় বসে হাতে সবটাতে একটা ছটফট ভাব। ডক্টরের কাছে নিয়ে গেলাম। ডক্টর বললেন, পেটে পানি এসেছে, তাই পেট ব্যথা আর অস্থিরতা। পেট থেকে পানি বের করতে হবে। আমি, বাবা আর উচ্ছ্বাস ভাই ওকে নিয়ে হসপিটালে ভর্তি করালাম। পেটের পানি ফেললে যদি একটু শান্তি পাই। পেট থেকে পানি ফেলার আগে আল্ট্রাসোনোগ্রাম করতে হয়, তাই ওর আল্ট্রাসোনোগ্রাম করা হলো। রিপোর্ট সহ উদয়কে ওটিতে নিয়ে যাওয়া হলো। সেখানে পেটে সিরিঞ্জ পুশ করে পানি ফেলা হবে। ওটির ভিতর কারো ঢুকে অ্যালাউ না। বাবাকে থামানো গেল না। বাবা জোর করে ভিতরে গেল উদয়ের সাথে। কিছুক্ষণ পর দেখি উদয়কে প্রেশার করে দ্রুত কোথাও নিয়ে যাচ্ছে। উদয়ের চোখে এমন করে আসছে, চোখ খোলা, কিন্তু একটু বেশি ও ওপর থেকে তাকালো, যেন চোখ উল্টে আসছে। পিছনে বাবা চিৎকার করে কাঁদছে আর করে উঠছে। আমি আর উচ্ছ্বাস ভাইয়া হতভম্বের মতো দাঁড়িয়ে আছি। হচ্ছে কিছুই বুঝলাম না। আমরাও তাদের পিছনে ছুটলাম। উদয়কে আইসিইউতে নিয়ে সাথে সাথে লাইফ সাপোর্ট দেওয়া হয়, কিন্তু কোনো লাভ হলো না।
বুক করার সাথে সাথে স্থির করেছে। সব কষ্টের অনুভূতি আমাকে একা করে উদয় চলে গেল অন্য দুনিয়ায়। আমি পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম, কাঁদতেও ভুলে গেছি। তার বিশ্বাস ছিল আমি সাথে থাকলে তাকে কেউ নিয়ে যেতে পারবে না। আমি সর্বক্ষণ সাথে থেকেও তাকে ধরে রাখতে পারিনি। উচ্ছ্বাস ভাইয়া কাঁদতে কাঁদতে আমার আব্বু আম্মু সহ সবাইকে ফোন করে জানালো। ফোন পেয়ে আমার আব্বু আম্মু অন্যান্য সব আত্মীয় স্বজনরা একে একে হসপিটালে এসে ভিড় জমাতে থাকলো। আইসিইউ থেকে বের করে একটা ট্রলি বেডে শুয়ে রাখা হয়েছে উদয়কে। আমি কাছে গিয়ে উদয়কে চাদর সরিয়ে উদয়কে জড়িয়ে ধরলাম। শরীরটা তুলতুলে নরম আর সামান্য উষ্ণ। আমি চিৎকার করে ডক্টরকে ডাকতে থাকলাম। আমার চিৎকার শুনেই ডক্টর নার্স দৌড়ে এলো। কি হয়েছে বলুন তো? ডক্টর দেখেন আমার স্বামী বেঁচে আছে, শরীর এখনো নরম তুলতুলে, এই গাটা গরম, ছুঁয়ে দেখেন বলো। ডক্টর লিয়ার জোরাজোরিতে আবার স্টেথোস্কোপ দিয়ে পরীক্ষা করে দেখলো, টর্চ দিয়ে চোখ দেখলো, তারপর বলল, সরি, উনি বেঁচে নেই। ওনার শরীরে অনেক পানি জমা হয়েছে, তাই শরীর নরম। আর বডি টেম্পারেচার বলতে যা বোঝাচ্ছেন সেটা আপনার মনের ভুল। সাদা কাপড়ে জড়ানো বারান্দায় রাখা মানুষটার আজ শেষ বিদায়। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব আজ শোকে কাতর, সবার চোখেই অশ্রুজল। বাড়ির আনাচে কানাচে উপচে পড়া লোকজন সবাই শেষ বিদায় দিতে এসেছে উদয়কে। পিছনের স্মৃতিগুলো নিয়ে সবাই আলাপ আলোচনা আফসোস করছে। আগে যারা উদয়কে নিয়ে সমালোচনা করত, আজ তারা ওর গুণগানই করছে। কেউ কেউ বলছে, এই বউটার এখন কি হবে? বউটা তো খুব ছোট্ট, খুব অভাগী, পোড়া কপালের মেয়েটা, স্বামীকে ধরে রাখতে পারল না। অল্প বয়সে স্বামীকে হারায় বিধবা হয়ে গেল। কতই বা বয়স বউটার? এই নিথর দেহটা বেঁচে থাকা অবস্থায় রোগে ভুগে ভুগে মৃত্যুর সাথে যুদ্ধ করতে করতে কতবার সে মৃত্যুবরণ করে চলে যাওয়া হাতে তীব্র ব্যথা নিয়ে ছটফট করেছে। হাতে দেহটা পড়ে আছে, নাড়াচাড়া দিলেও আর জ্বলবে না, সে কেউ উঠবে না। অথচ কত রাত ছিল ভালোবাসার রঙিন, কাঙ্ক্ষিত স্বপ্নে পরিপূর্ণ। জীবনটা ছিল সুখ স্বপ্নে বিভোর। মোমবাতি যেমন পড়ে কিন্তু ধোয়া হয় না, ঠিক তেমনই আমিও কাঁদছি, কিন্তু চোখে অশ্রু ঝরছে না। কষ্টের মেঘ জমেছে আজ হৃদয়ের আকাশে। নিঃসঙ্গতার কালো মেঘ আজ আকার ধরেছে আমায়। আমার একাকিত্ব শূন্য জীবনের ভার আমি কেমন করে বইব? আমি একা, বড় একা, আমার আপন কেউ নেই। আল্লাহ কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, কাউকে দারিদ্রতা দিয়ে পরীক্ষা করেন, কাউকে সুস্বাস্থ্য দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে অসুস্থতা দিয়েও পরীক্ষা করেন। সফল তারাই যারা আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহকে ভয় করে। সাজিয়ে গুছিয়ে উদয়কে মহাযাত্রার জন্য রেডি করলো সবাই। আমাকে শেষ দেখার জন্য ওর কাছে নিয়ে গেল। ওর এই নতুন সাজ আমাকে ভেঙে খান করে দিল। আমি সহ্য করতে পারলাম না, চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম, জ্ঞান হারিয়ে ফেললাম। 4 দিন হলো আজ উদয় ঘরে নেই। ঘরটা ফাঁকা পড়ে আছে। এখন আর কেউ জোর করে কাছে বসিয়ে রাখে না, হাত ধরে থাকে না। আজ ওর কুলখানি। আমার পরনে সাদা থান শাড়ি উঠল, গায়ে কোনো গহনা নেই, এমনকি নাকের ফুলটাও খুলে নিয়েছে। 20 বছর বয়সে স্বামীকে হারিয়ে বিধবা হলাম। এত কষ্ট আমি কোথায় রাখবো? আজ কেন জানি খুব কান্না পাচ্ছে। শূন্যতা, অপূর্ণতা, নির্ভরতা নাকি নিঃসঙ্গতার জন্য আমি কিছুই জানি না। শুধু বুঝতে পারছি বুকের ভিতর কোথাও যেন লুকোনো জায়গা থেকে একদল অভিমান কান্না হয়ে দু চোখে চেপে বেরিয়ে আসতে যাচ্ছে। আজ আপনি কাছে নেই বলে শূন্যতা তার ইচ্ছা মতো নিষ্ঠুরতা খেলা দেখাচ্ছে। উদয়, আপনি কত দূরে বলেন তো? আমি আপনার কাছে যেতে চাই, আমি আপনার বুকে মুখ লুকাতে চাই। আমাকে একা করে দিয়ে আপনি কোথায় চলে গেলেন? এমন তো কথা ছিল না।
উদয় চলে গেল ওর ভালোবাসার দুনিয়া ছেড়ে। এক আসমান দুর্বিষহ যন্ত্রণা সহ্য করে চলে গেল আরেক দুনিয়ায়, আমাকে একা করে দিয়ে। ঘরের প্রতিটা জিনিস ছুঁয়ে ছুঁয়ে দেখছি, কোনো জিনিসে উদয়ের ছোঁয়া নেই, সব জিনিসে উদয়ের ছোঁয়া আছে। কোন জিনিসটাই নেই, সব জিনিসেই আছে। যেদিকে তাকাই ওকে হাসি মুখের সামনে দেখতে পাচ্ছি, বিছানায় বসে থাকতে দেখছি, ঘরময় হেঁটে বেড়াতে দেখছি। পিছন থেকে জড়িয়ে ধরে কানে ফু দিচ্ছে, অনুভব হচ্ছে। জানালার পর্দা শরীরে গ্রিজে দু হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখছি। আমি কি পাগল হয়ে যাচ্ছি? আমার বিশ্বাস হচ্ছে না উদয় নেই। কেমন করে বিশ্বাস করবো? আমার সামনেই তো ঘরময় চলতে ফিরতে দেখেছি মানুষটাকে। আলমারি ভর্তি ওর কাপড় চোপড়, এক সাইডে হ্যাঙ্গারে ওর সব স্যুট আর জ্যাকেট ঝুলানো, পাশে তাকে ধরে ধরে সাজানো ওর শার্ট প্যান্ট আয়রন করে ভাঁজ করা, আর তাকে নানা রঙের পাঞ্জাবি পাজামা ফতুয়া ট্রাউজার, ডয়ারে ব্র্যান্ডেড কয়েকটা ঘড়ি, সানগ্লাস, টাই, পিন, পারফিউম, রোমাল ওয়ালেট, 2টা মোবাইল, সব কিছুতে হাত বুলিয়ে ওদেরকে অনুভব করছে। সব কিছু পড়ে আছে, শুধু মানুষটা নেই। মনে হচ্ছে এখনই মানুষটা অফিস শেষে বাসায় ফিরে আসবে, এসেই আমাকে ডাকবে, ডেকে বলবে, লিয়া, এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসো। কোথায় ছিলে আজ তুমি? দরজা খুলে দিলে না যে। কতদিন বলেছি আমি বের হবার সময় তুমি দরজার সামনে দাঁড়িয়ে থাকবে, আবার বাইরে থেকে ফিরে এলে তুমি দরজা খুলে দিবে। তুমি সব ভুলে যাও কেন? আর কখনো যেন বলতে না হয়, মনে থাকে যেন। চা করে নিয়ে এসো। চলো ছাদে বসে দুজনে চা খাই আর গল্প করি। এইসব আমি কেমনে করে ভুলবো? আমি কেমন করে বেঁচে থাকবো? কি নিয়ে বাঁচবো? যখন উদয়ের সাথে থাকতে চাইতাম না, তখন বাধ্য হয়েছে থাকতে। আর যখন মানুষটাকে মনে প্রাণে ভালোবাসতে শুরু করলাম, যখনই উদয়কে আমার দুনিয়া বানিয়ে নিলাম, ঠিক তখনই উদয় পার্থিব দুনিয়া ছেড়ে চলে গেল, আমাকে চির একা করে দিয়ে। আমি এক পৃথিবী একাকিত্বের কষ্ট বুকে নিয়ে পাথরের মতো কঠিন হয়ে গেছি। থেমে গেছে আমার পৃথিবী, স্তম্ভিত হয়ে গেছে আমার আশেপাশের দুনিয়া। চোখের পানিগুলো শুকিয়ে গেছে, এখন আর চোখে পানি আসে না। আয়ুষ চারিদিকে তাকিয়ে ভাবাই ভাবাই করে। উদয়কে খুঁজে ফিরে, কোথায় ওর বাবা? এই দুনিয়াতে ওর বাবা বলতে কেউ নেই। বাবা নামক অমূল্য ধন আয়ুষের জীবন থেকে চিরতরে হারিয়ে গেছে। সব বাচ্চারা বাইরে গেলে তাদের বাবার হাত ধরে হাঁটে, আমার আয়ুষ তার বাবার হাত ধরে হাঁটার সুযোগই পেল না। কঠিন ব্যাধি, লিভার সিরোসিস ছিনিয়ে নিয়ে গেল আয়ুষের জীবন থেকে ওর বাবাকে। বাবার কোলে বসে আদর পাওয়ার ভাগ্য হলো না। বাবার হাতে মাখানো ভাত খেতে পেল না। মাছের কাঁটা বেছে খাওয়ানোর ভাগ্য হলো না। বাবার সাথে স্কুলে যাওয়া, মেলায় যাওয়া, বাবার কাছে আইসক্রিমের জন্য বায়না ধরা, খেলনার বায়না ধরা, বাবার সাথে বল খেলা, ক্রিকেট খেলা, কোনো কিছুই আমার আয়ুষের ভাগ্যে হলো না। এই ছোট্ট বয়সে আমার আয়ুষ হলো এদিন। উদয় যেদিন মারা গেল, সেদিন থেকেই আম্মু আমার কাছে আমার শ্বশুর বাড়িতে আছে, বাসায় ফিরে যায়নি। আপু যখন আম্মুকে নিয়ে যেতে চাইলো, আম্মু বলল, ওই ঘরটাতে আমার লিয়া একা থাকবে কি করে? শোকে আর ভয়ে মেয়েটা আমার মরেই যাবে। যেখানে সারা ঘরময় উদয়ের স্মৃতি ছড়িয়ে আছে, ও সবকিছু বারবার ছুঁয়ে দেখছে আর কাঁদছে। এই অবস্থায় আমি ওকে রেখে যাবো কোন প্রাণে? আমি কিছুতেই যাব না ওকে রেখে। 4 দিনের মিলাদ শেষে মেয়েকে নিয়েই বাসায় ফিরবো। মেয়েকে এখানে রাখা যাবে না। উদয় নেই, তাহলে লিয়া এখানে থাকবে কি করে? এখানে থাকলে মেয়ে আমার গুমড়ে গুমড়ে মরবে। ওর কষ্টগুলো কারোর সাথে শেয়ার করতে পারবে না। ওর দুঃখ শোনার কেউ নেই এখানে। ছেলেকে হারিয়ে ওর শাশুড়ি নিজেও তো দিশেহারা। সারা বাড়িতেই শোকের মতো। উদয়ের চলে যাওয়ার আজ 4 দিন বড় করে কুলখানির আয়োজন করা হয়েছে। গরিব মিসকিনদের খাওয়ানোর সাথে নগদ টাকাও দেয়া হচ্ছে। আত্মীয় স্বজনদের আগমনে বাড়ি গমগম করছে। সবাই আমাকে সান্ত্বনা দিল, ধৈর্য ধরার পরামর্শ দিল।
উদয়ের চাচি মামিরা আমাকে বুকে জড়িয়ে কিছুক্ষণ কান্না করল। ওদের সহানুভূতিতে আমার থেমে থাকা কান্না বাঁধ ভেঙে বেরিয়ে এলো। চিৎকার করে অঝোর ধারায় ঢুকলাম। সবাই শুধু উদয় নেই। মিলাদ শেষ হলে তাবারক বিতরণের মধ্য দিয়ে কুলখানি অনুষ্ঠান শেষ হলো। উদয়ের কুলখানি শেষ হয়ে আত্মীয় স্বজনরা চলে যাওয়ার পর আব্বু আম্মু আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে আমাকে বাসায় নিয়ে যাওয়ার অনুমতি চাইল। আম্মু আমার শাশুড়িকে বলল, বিয়াই, উদয় নেই, তাহলে লিয়া এখানে থাকবে কি করে? একা ঘরে বসে বসে শুধুই কাঁদবে। আমাদের বাসায় গেলে ভাই বোনের সাথে ওর সময়টা ভালোভাবে কেটে যাবে, কষ্ট থেকে কিছুটা হলেও রিলিফ পাবে। আর এখানে থাকলে সারাক্ষণ মন খারাপ করে থাকবে আর কাঁদবে। তাই আমরা লিয়াকে আমাদের সাথে নিয়ে যেতে চাই। শাশুড়ি মা বাচ্চা সে বলল, আমার ছেলে চলে গেছে, নাতিটাকে দেখলে আমার মনে শান্তি লাগে। ওরা কোথাও যাবে না বেয়া, এসব কথা বলবেন না, লিয়া এখানেই থাকবে। আম্মু বলল, বেন, আপনি 2 বছরের নাতির কথা ভাবছেন, কিন্তু আমার 20 বছরের মেয়েটার কথা একবার ভেবে দেখেছেন? মেয়েটা আমার এখানে কিভাবে থাকবে? ওর মনের দিকটা একবারও ভাববেন না? উদয়ের স্মৃতি হাতড়ে ও মরেই যাবে, ওকে বাঁচতে দেন। আপনিও তো মেয়ের মা, বোঝার চেষ্টা করেন। আপনার কাছে হাত জোর করে মিনতি করছি। তাকে বাবা আর দাদু দুজনেই বলল, লিয়ার যখন যেখানে থাকতে মন চাইবে ও সেখানেই থাকবে, কেউ কোনো বাধা দিবে না। শ্বশুর বাড়ি বাবার বাড়ি কোনো ভেদাভেদ নেই ওর জন্য। কোনো মেয়ের স্বামী মারা গেলে 4 মাস 10 দিন ঈষৎ পালন করে। ঈষৎ পালন করার সময় লিয়া ঘর থেকে বেরিয়ে যেতে পারবে না। এসব কথা বাদ দাও এখন, ও বাচ্চা মেয়ে, ওর উপর এত কঠিন নিয়ম চাপিয়ে দিও না। আজ যদি লিয়া চাকরি করত তবে কি ওর 4 মাস 10 দিন ঘরে বসে থাকতে পারতো? কোনোভাবেই না, ওকে ওর কর্মস্থলে যেতেই হতো। তাই বলছি, ওকে আটকাবে না। ও যখন খুশি ও বাড়িতে যাবে আসবে। ওর বয়স কম, ওর মনের ওপর কিছু চাপিয়ে দেয়া ঠিক হবে না। আব্বু আমার শ্বশুরের কথায় খুব খুশি হলো। শাশুড়ি মা বলল, তাহলে যাও, মাঝে মাঝে এসে আয়েশাকে আমাকে দেখিয়ে যেও। আয়শুর আর তোমার যা প্রয়োজন সেগুলো নিয়ে যাও, আমার আয়শুর যেন কোনো কষ্ট না হয়। তারপর আমার শ্বশুর তার ঘরে গিয়ে আবার ফিরে এলেন। এসে আমার দিকে 1 বান্ডিল টাকা এগিয়ে দিলেন। এই টাকা আমার নাতির জন্য দিলাম, ওর যা লাগে কিনে নিবে। টাকা শেষ হলে আমায় বলবে, আমি পাঠিয়ে দিব। আমি নিতে চাইনি। বাবা জোর করে হাতের মুঠোয় ধরিয়ে দিল। আব্বু বলল, ভাই, নাতি যেমন আপনার তেমনি আমারও। টাকা কেন দিচ্ছেন? যা লাগবে আমি কিনে দেব। বাবা কেঁদে ফেলল। আমার উদয় দুনিয়ায় নেই মাত্র 4 দিন। এখনই যদি ওর সন্তানের দায়িত্ব থেকে হাত গুটিয়ে নেই তবে আমার উদয়ের আত্মা কষ্ট পাবে। উদয়ের সাথে গড়া 4 বছরের দুনিয়া পিছনে ফেলে চলে এলাম বাবার বাড়ি। বিধবার দেশে সাদা থান গায়ে। আয়ুষকে বুকে নিয়ে অশ্রু জলে সিদ্ধ হল। আব্বুর বাসায় আসার পর আমার তখন নিজেকে খুব ছোট মনে হচ্ছিল, তুচ্ছ মনে হচ্ছিল। মেয়েরা বিয়ের পর সুখের বেড়ানো পরের জন্য বাপের বাড়ি আসে, আর আমি এসেছি এক রাশ দুঃখের বোঝা ঘাড়ে চাপিয়ে। আমি এখন 2 বাড়ির জন্যই বোঝা শুরু। আমার কাছে মনে হচ্ছিল আমি যেন বাড়তি বোঝা উৎকোচ ঝামেলা পৃথিবীর বুকে নিজেকে খুব অপ্রয়োজনীয় লাগছিল। আমার মন ভরা ভাব দেখে দিন 7 যাওয়ার পর আব্বু আম্মু আমাদের সবাইকে কক্সবাজার বেড়াতে নিয়ে গেল। আমার কোনো কিছুতেই মন বসছিল না, তাই একদিন পরে বাসায় ফিরে আসি। আব্বু আম্মু আমাকে হাসি খুশি রাখতে খুব চেষ্টা করেছে, কিন্তু আমার ডিপ্রেশন কাটাতে পারছে না। একদিন আমাকে দেখে বলল, কালকে আমার সাথে যাবি। আমি বললাম, কোথায় যাবো আব্বু? আব্বু বলল, তোকে আবার পড়াশোনা শুরু করতে হবে, তোকে কলেজে ভর্তি করে দিব। তোর কলেজে ভর্তির সব ব্যবস্থা করে এসেছি। তুই আবার আগের মতো লেখাপড়া করবি, নিজের পায়ে দাঁড়াবি, মানুষের মতো মানুষ হবি, সারাদিন হাসি খুশি থাকবি। কিন্তু আব্বু, আয়ুষের চিন্তা করিস না, ওকে আমরা সবাই দেখে রাখবো। প্রয়োজনে ওর জন্য আলাদা আয়ার ব্যবস্থা করব। আয়ুষকে ওর নানুই নিজের কাছে বেশি রাখে, যাতে আয়ুষ মায়ের অতিরিক্ত বাধক না হয়ে যায়। তাহলে লিয়ার পড়াশোনায় ব্যাঘাত হবে, পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না। লিয়া ওর আম্মু আব্বুর সাপোর্টে ভালোভাবেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে।
সাপ্তাহিক ছুটির দিনে আয়ুষকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যায়, সবার সাথে সময় কাটায়। রিমি আপু ভিডিও কলে অনেক গল্প করে, ভাইয়ের জন্য খুব আফসোস করে। দাদু বাড়ির সাথে যেন আয়ুষের সম্পর্ক অটুট থাকে, তাই লিয়া প্রতি সপ্তাহে ছুটির দিনে চলে যায়। শ্বশুর বাড়ির সবাই আয়ুষের জন্য অস্থির থাকে, অপেক্ষা করে থাকে কবে লিয়ার কলেজ ছুটি হবে আর কবে আয়ুষ তাদের কাছে আসবে। আয়ুষ যেন সবার জান। অনেকটা শোক কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে লিয়া, নিজেকে সামলে নিয়েছে। সারাদিন কলেজ পড়াশোনা আর মাঝে মাঝে আয়ুষের দেখাশোনা করেই ওর সময় কেটে যায়। সপ্তাহ শেষে শ্বশুর বাড়ি গিয়ে ঘুরে আসে, শোক করার সময় কয়। সামনেই ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা, সেশন শুরুর অনেক পরে কলেজে ভর্তি হয়েছে, তাই ফার্স্ট ইয়ারের পরীক্ষাটা ওর জন্য খুব দ্রুত এগিয়ে এসেছে। যেটা সেশনের শুরুতে হলে পুরো বছর পেত, এখন পাচ্ছে মাত্র কয়েক মাস। লিয়া শুরুর ক্লাসগুলো পায়নি, তাই পরীক্ষার প্রিপারেশন নিতে খুব পরিশ্রম করতে হচ্ছে। সারাক্ষণ পড়ার পড়া, অনেক রাত অবধি পড়াশোনা করে। পড়তে পড়তে না খাওয়ার টাইম টেবিলে এলোমেলো হচ্ছে। লিয়া যে টাইমে কলেজে ভর্তি হয়েছিল ওই টাইমে কোনো কলেজে ভর্তি হতে পারার কথা না, ভর্তি নেওয়ারও কথা না। ওর আব্বু মিজান সাহেব অনেক ভেবেচিন্তে মেয়ের ডিপ্রেশন দূর করতে অনেক হাই লেভেলের লোকের সহযোগিতায় ওকে বছরের মাঝে ভর্তি করতে পেরেছে। আপুর কোনো বিশাল চেষ্টা লিয়াকে অসময়ে কলেজে ভর্তি করতে পেরেছে, এটা লিয়া ভাবতেই বুঝতে পেরেছে। কিন্তু কিভাবে কলেজে ভর্তি করেছে লিয়া সেসব কখনোই ওর আব্বুকে জিজ্ঞেস করেনি বা জানতে চায়নি। দীর্ঘ 4 বছর পড়াশোনার সাথে সম্পর্ক ছিল না, এতদিন পর আবার পড়াশোনার দুনিয়ায় ফিরে আসা, ব্রেকআপ স্টাডি, তারপর আবার ডিপ্রেশন নিয়ে হঠাৎ করে মাঝপথে পড়াশোনা আরম্ভ করা খুব সহজ ছিল না লিয়ার জন্য। অনেকদিন পড়াশোনার সাথে সম্পর্ক ছিল না, তাই পড়ার টেবিলে নিজেকে ফিরিয়ে আনতে একটু বেগ পেতে হয়েছে। তারপরও সে এই অসাধ্য সাধন করেছে, পড়াশোনায় নিজেকে ব্যস্ত করে নিয়েছে। বাসে টিচার আছে আর কোচিংও যায়, সিলেবাস কমপ্লিট করতে কষ্ট একটু বেশি হচ্ছে, তাও সে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। যে কোনোভাবে ওকে ভালো রেজাল্ট করতে হবে। ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিল, ভালো রেজাল্টও করলো। লিয়া তো বরাবরই ভালো ছাত্রী ছিল। সেকেন্ড ইয়ারে ক্লাস শুরু হয়ে গেছে, লিয়া একদিনও ক্লাস মিস দেয়নি। ওর যেন ধ্যান জ্ঞান সবকিছুই শুধু পড়াশোনা করা। কোনো সমস্যা হলে নাফিসার কাছে ফোন করে বুঝে নেয় পড়াটা। নাফিসা ভালোভাবে বুঝিয়ে দেয়। নাফিসা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, এখনো বিয়ে করেনি সে। বিয়ের কথা পাকাপাকি হয়ে আছে, হবু হাজব্যান্ড দেশের বাইরে থাকে, সে ফিরে এলেই বিয়ে হবে। নাফিসা মাঝে মাঝে এসে লিয়ার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে যায়। আয়ুষের সাথেও নাফিসার ভালো সম্পর্ক গড়ে উঠেছে। সে আসার সময় বেবিটার জন্য চকলেট, চিপস, আইসক্রিম নিয়ে আসে। নাফিসা আসলে আয়ুষও খুব খুশি হয়, আম্মা আম্মা ডেকে কোলে উঠে বসে। অনেক কথা বলতে বলতে অস্থির করে তোলে। নাফিসাও আয়ুষকে খুব ভালোবাসে, মায়া করে। আয়ুষকে কোলে নিলে ওর চোখ ছলছল করে ওঠে। এত ছোট বয়সে বাবাকে হারালো, বড় হলে বাবার চেহারাটাও মনে করতে পারবে না। এর চাইতে কষ্টের আর কি হতে পারে। সব ব্যস্ততার মাঝেও লিয়া সপ্তাহ শেষে শ্বশুর শাশুড়িকে দেখতে যায়। সেখানে গিয়ে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে, খোঁজ খবর নেয়, ঘর বাড়ি গোছায়, রান্নাঘর নিজের মতো ঘষে মেজে পরিষ্কার করে, সবার পছন্দের খাবার রান্না করে খাওয়ায়। নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে একাকী কিছু সময় কাটায়। চোখের পানিতে ভেসে অতীতের স্মৃতিতে হারিয়ে যায়। ওদের কোনো জিনিস ফেলতে দেয়নি লিয়া, ঘরটা যেমন ছিল তেমন করেই সাজিয়ে রেখেছে। ঘরটা দেখলে মনে হয় এখনো উদয় এই ঘরে বাস করে, বাড়ি থেকে এক্ষুনি ফিরে আসবে। উদয়ের সব জিনিস ছুঁয়ে ছুঁয়ে দেখে লিয়া, আলমারির সব জিনিস এক এক করে নামিয়ে ঝেড়ে মুছে নতুন করে আবার গুছিয়ে রাখে। উদয়ের প্রিয় জিনিসগুলো বুকে জড়িয়ে ধরে কাঁদে। উদয়ের কাপড় চোপড় নাকের সামনে ধরে ঘ্রাণ নেয়, কাপড়গুলো বুকে জড়িয়ে রাখে। এতে মনে শান্তি পায়, মনে হয় উদয়ের কাছেই আছে। সাপ্তাহিক ছুটি শেষ হলে আবার কলেজ খুলে গেলে বাসায় ফিরে আসে। মাঝে মাঝে তারও ধানমন্ডি আসে লিয়া আর আয়ুষকে দেখতে। ওদের জন্য অনেক শপিং করে নিয়ে আসে, আসার সময় অনেক রকমের খাবার রান্না করে নিয়ে আসে, কখনো পিঠা বানিয়ে নিয়ে আসে। সারাদিন ওদের সাথে থেকে আনন্দ উল্লাস করে সময় কাটিয়ে যায়।
লিয়ার মানসিক পরিবর্তন দেখে, ওকে হাসি খুশি দেখে তারাও খুব খুশি হয়। ছোট মানুষ, বয়স কম, ও কতদিন মনের ভিতর কষ্ট পুষে রাখবে, কতদিন উদাস চোখে কাউকে খুঁজে বেড়াবে। সামনে ওর বিশাল জীবন পড়ে আছে, সেই জীবনে চলার জন্য ওর পরিবর্তনটা জরুরি ছিল। তারপরও মায়ের মন বলে কথা, বুকের গভীর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ছেলের কথা মনে হলে। আজ আমার ছেলেটা বেঁচে থাকলে বউ আমাদের বাসায় থাকতো। ওকে তো আমরাই অনেক পছন্দ করে ঘরে তুলে এনেছিলাম ছেলের বউ করে। আর ছেলের বউ হিসেবে লিয়ার কোনো তুলনা হয় না। ও সবার মন জয় করতে পারে, সবার ভালোবাসা আদায় করে নিতে জানে। ওকে ভালো না বেসে থাকা যায় না। স্বভাব চরিত্রে অতুলনীয়, শরীরে রাগ বলতে কিছু নেই। ও মেয়ে হিসেবে শান্ত, শিষ্ট, ভদ্র, ধৈর্যশীল, কোনো কিছুতেই কোনো অভিযোগ নেই। সাত চরও মুখে রানেই টাইপের মেয়ে। লিয়ার ফ্যামিলিও ভালো। লিয়ার মা খুব ভালো মনের মহিলা। লিয়ার স্বভাবও ওর মায়ের মতোই, অর্থ প্রতিপত্তিতে তাদের মতোই বিত্তবান, সম্ভ্রান্ত পরিবার। লিয়ার শ্বশুর শাশুড়ি মনে মনে লিয়াকে তাদের ছোট ছেলে উচ্ছ্বাসের সাথে বিয়ে দিয়ে বউ হিসাবে ঘরে নিতে চায়। এই মেয়েটাকে উচ্ছ্বাসের বউ করে নিতে পারলে ভবিষ্যতের জন্য নিশ্চিন্ত। লিয়া পুরো সংসার ধরে রাখতে পারবে। আত্মীয় স্বজন সবাই লিয়াকে খুব পছন্দ করে। তারা আর কয়দিন বাঁচবে, বয়স হয়েছে তাদের। তার উপর বড় ছেলের মৃত্যুটা ভিতর থেকে তাদের ভেঙে দিয়েছে সাংঘাতিকভাবে। মনে জোর হারিয়ে ফেলেছে তারা। উচ্ছ্বাসের সাথে লিয়ার বিয়ে দিতে পারলে ঘরের বউ ঘরেই থাকলো, আর তাদের আদরের নাতি আয়ুষও তাদের কাছেই থাকবে। অনেক ভাবে, কিন্তু সংকোচ করে বলতে পারে না। ওরা যদি না করে দেয় তবে মান সম্মান সব যাবে। না করে দেওয়াটা তারা মেনে নিতে পারবে না, তাই আর বলা হয়ে ওঠে না। মনের কথা মনেই চেপে রাখে। ভাবে আগে উচ্ছ্বাসকে জিজ্ঞেস করে দেখি, ও রাজি হলেই লিয়াদের বাসায় প্রস্তাব পাঠাবে। কোচিংয়ে যাওয়ার জন্য বের হই আমি। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি রিয়া আর উচ্ছ্বাস ভাইয়া এক রিক্সায় কোথায় যেন যাচ্ছে। উচ্ছ্বাস ভাইয়া একটা নীল রঙের পাঞ্জাবি পরা আর রিয়া লাল রঙের ওপেন গোল্ডেন জরি সুতার কাজ করা একটা জামদানি শাড়ি পরা। আমি ওদের দেখেছি, ওরা আমাকে দেখেনি। উচ্ছ্বাস ভাইয়া বিবিএ পড়ে, ফাইনাল পরীক্ষা দিতে যান, আর রিয়া ইন্টার পাস করেছে, ভার্সিটি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। লিয়া আর রিয়ার কলেজ আলাদা। রিয়া পড়তো ভিকারুন্নেসা কলেজে। লিয়া ব্রেকআপ স্টাডির কারণে নামি দামি কলেজে ভর্তি হতে পারেনি। সাধারণ একটা কলেজে পড়ে লিয়া। লিয়া অনেকদিন ধরে লক্ষ্য করছে রিয়ার আগের মতো ওর সাথে মিশে না, একটু দূরে দূরে থাকে। কারণটা কি? ওর বোন তো এমন ছিল না, ও তো খুব মিশুক ছিল। কেন এমন করছে সেটা বুঝতে পারেনি। লিয়া নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ততার কারণে ব্যাপারটা এড়িয়ে গেছে। রিয়া কখনো জিজ্ঞেস করেনি কথাটা। আমার মনে খটকা লাগলো রিয়া উচ্ছ্বাস ভাইয়ের সাথে কোথায় যাচ্ছে, তা আবার শাড়ি পরে। রিয়া বাসায় ফিরে এলে তাকে জিজ্ঞেস করতে হবে। মাথা থেকে চিন্তাটা নামাতে পারছে না। রিয়া ছেলেদের সাথে ঘুরে বেড়ানো টাইপের মেয়ে না। আর উচ্ছ্বাস ভাইও খুব ভালো মানুষ, স্বভাব চরিত্র খুব ভালো। ভাবি হিসেবে কোনোদিন আমার সাথে কোনো ইয়ার্কি ফাজলামি করেনি, শ্রদ্ধার চোখে দেখেছে। তার চোখে আমি আর রিমি আপু একই, বোনের চোখেই দেখতো সবসময়। ঘরময় পায়চারি করেছি আর ভাবছি হিসাব রাখতে পারছি না কিছুতেই। রিয়ার কোচিং আর উচ্ছ্বাস ভাইয়ের ভার্সিটি দুটোই আলাদা দিকে। আমাদের বাসা ধানমন্ডি আর উচ্ছ্বাস ভাইয়াদের বাসা গুলশান। উচ্ছ্বাস ভাইয়া নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ে, আর রিয়া ফার্ম থেকে যায় ভার্সিটি কোচিং করতে। উচ্ছ্বাস ভাইয়া গাড়িতে করে ভার্সিটি যায় সবসময়। আজ গাড়ি ছেড়ে রিক্সায় কেন? আর আমাদের দুটো গাড়ি, একটা আব্বু নিয়ে যায় আর একটা রিয়া নিয়ে যায় কোচিংয়ে যাওয়ার সময়। আমি রিক্সায় কলেজে যাতায়াত করি, তাহলে রিয়া গাড়ি রেখে রিক্সায় কোথায় যাচ্ছে? সবচেয়ে বড় কথা হলো ওরা দুজন একসাথে কোথায় যাচ্ছে। রিয়াকে কখনো জিজ্ঞেস করেনি কথাটা। লিয়ার আর কোচিংয়ে যাওয়া হলো না। টেনশনে মাথার শিরা ছিঁড়ে যেতে চাইছে। মনের মধ্যে কু ডাকছে। একজন ওর আপন বোন, আরেকজন ওর নিজের ভাইয়ের মতো দেবর। দুজনকে এইভাবে দেখে মনের মধ্যে এক অজানা ভয় কাজ করছে। বাসায় ফিরে আগে রিয়ার গাড়ির খোঁজ করলো। ড্রাইভার আঙ্কেলকে ডেকে জিজ্ঞেস করলো সে রিয়ার সাথে যায়নি কেন। ড্রাইভার বলল, রিয়া মামনি বলেছে আজকে সে তার বান্ধবীর সাথে যাবে, তাই গাড়ি নিয়ে যায়নি। আনতে যেতে বলেছে কখন?
বলেছে গাড়ি লাগলে ফোন দিবে, তাই আমি বাসায় ফিরে যাইনি, এখানেই বসে আছি। বাসায় ঢুকে ওর মাকে সবটা খুলে বলল। ও এলে তুমি ওকে বিষয়টা জিজ্ঞেস করো। আমি নিজে জিজ্ঞেস করবো বলে ভাবছিলাম, পরে চিন্তা করে দেখলাম ওই দামি আমাকে এড়িয়ে চলে, তাই আমার জিজ্ঞেস করাটা ঠিক হবে না, আর আমাকে সঠিক উত্তরটা দিবে বলে মনে হয় না। আফরোজা চিন্তিত হলো রিয়া এখনো ফেরেনি। কোথায় গেল মেয়েটা? সন্ধ্যা হয়ে এলো। এর মধ্যে ওর বাবা বাসায় ফিরে যদি মেয়ে এখনো বাসায় বাইরে শোনে তাহলে আর রক্ষে নেই। মিজান সাহেব সন্ধ্যার পর মেয়েদের বাইরে থাকা পছন্দ করে না। কড়া নিষেধাজ্ঞা জারি করা আছে এই ব্যাপারে। লিয়া আর ওর আম্মু দুজনে রিয়ার জন্য ভীষণ চিন্তা করছিল। উচ্ছ্বাস ভাইয়াকে ফোন করে জিজ্ঞেস করবে সেটাও পারছে না, কারণ এমনও হতে পারে উচ্ছ্বাস ভাইয়া কোথাও যাচ্ছিল, পথে ওকে দেখে রিকশায় লিফট দিয়েছে। তাকে রিয়ার কথা জিজ্ঞেস করলে সে যদি রিয়াকে খারাপ ভাবে, তাই আর জিজ্ঞেস করলো না। রিয়া বাসায় ফিরল সন্ধ্যার পরে। সে এত দেরিতে কখনো বাসায় ফেরেনি। লিয়া একটু অবাক হলো। ওর পরনে এখন সকালের সেই শাড়িটা নেই, লাল জামদানি শাড়ির পরিবর্তে এখন সালোয়ার কামিজ পরে আছে। তাহলে শাড়ি পেল কোথায়, চেঞ্জ করলো কোথায়, আর সালোয়ার কামিজ চেঞ্জই বা করলো কোথায়? প্রশ্নগুলো উত্তর না পাওয়া পর্যন্ত পড়াশোনা বা অন্য কোনো কাজে মন বসবে না আমার। রিয়া বাসায় ফিরে ফ্রেশ হয়ে নিজের ঘরে শুয়ে রইল। রিয়াকে নিজের ঘরে ডেকে নিল আফরোজা, সাথে লিয়াকেও ডাকলো। রিয়া, আজকে সারাদিন কোথায় ছিলি? ফিরতে এত দেরি হলো কেন? কোথায় গিয়েছিলি? ফিরতে দেরি হবে জেনে একটা ফোনও দিসনি কেন? রিয়া বলল, এক বান্ধবীর বাসায় গ্রুপ স্টাডি করছিলাম, সারাদিন সেখানে ছিলাম, ব্যস্ততার কারণে ফোন দিতে ভুলে গেছে আম্মু। সাথে সাথে ওর মা রিয়ার গালে সজোরে একটা চর বসিয়ে দিল। চর খেয়ে রিয়া ফুলের পড়ে গেল। সত্যি করে বল, কোথায় গিয়েছিলি? আফরোজা আবার মারতে গেলে লিয়া মায়ের হাত ধরে থামিয়ে দিয়ে রিয়ার দিকে তাকিয়ে বলল, মিথ্যা বলছিস কেন? আমি তোকে শাড়ি পরে উচ্ছ্বাস ভাইয়ের সাথে রিকশা যেতে দেখেছি। রিয়া দেখলো আপু যখন জেনে গেছে এখন আর লুকিয়ে রেখে লাভ নেই, সত্য বলে দেওয়া বেটার। সত্য বলার পর যা হয় হবে। তারপর রিয়া বলল, আমি আর উচ্ছ্বাস আজকে কাজে অফিসে গিয়ে বিয়ে করেছি। অনেকদিন থেকে আমরা একে অপরকে ভালোবাসি। লিয়ার চোখ কপালে তুলে বলল, ভালোবাসিস বলে বাড়ির কাউকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে বিয়ে করতে হবে? আর কাউকে না বললেও আমাকে বিষয়টা বলতে পারতি। উচ্ছ্বাস ভাইয়া আমার দেবর আর তুই আমার বোন। আমাকে তোদের ভালোবাসার ব্যাপারটা জানানো উচিত ছিল না? আকারে ইঙ্গিতে বলতে পারতি, আমি তখন কিছু একটা ব্যবস্থা করতাম, একটা পরামর্শ অন্তত দিতে পারতাম। বংশের মান সম্মান আর রইল না। সব দোষ তোমার আপু, তোমার জন্যই তো আমাদের লুকিয়ে বিয়ে করতে হলো। তুমি না হলে আজকে এই পরিস্থিতিতে পড়তে হতো না। আমি আকাশ থেকে পড়লাম যেন, আমার জন্য মানে? কিছু বুঝলাম না, কি বলতে চাস বুঝিয়ে বল। রিয়া আফরোজার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমাদের এত তাড়াতাড়ি বিয়ে করার প্ল্যান ছিল না। পড়াশোনা শেষ করে তারপরই তোমাদের জানাবো ভেবেছিলাম, কিন্তু আপুর শাশুড়ি আপুকে উচ্ছ্বাসের সাথে বিয়ে দিতে চাই, উচ্ছ্বাসের বউ করে নিয়ে যেতে চাই। উচ্ছ্বাস রাজি হয়নি, তাই তারা উচ্ছ্বাসকে চাপ দিচ্ছিল যে কোনোভাবে আপুকে বিয়ে করতে রাজি হতে। আমি উচ্ছ্বাসকে ছাড়া বাঁচবো না, আমি ওকে হারাতে চাই না। এই জন্য আমি আর উচ্ছ্বাস আজকে কোনো উপায় না দেখে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। এসব কি বলছিস আবোল তাবোল? আমি তো এসবের কিছুই জানি না। আমি এসবের মাঝে কখন জড়ালাম? বাজে কথা বলার জায়গা পাস না? নিজের দোষ থাকতে মিথ্যা কেন বলছিস? আমাকে জড়িয়ে বাজে কথা বলতে তোর মুখে আটকালো না একটু? এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তুই আমার সাথে বা আম্মুর সাথে আলাপ করতে পারতি। এত বড় একটা সিদ্ধান্ত তুই একাই নিয়ে নিলি। আফরোজা বলল, তোর আব্বু শুনলে কি হবে ভেবে দেখেছিস একটাবার? তুই তো আমাদের মান সম্মান সব ধুলায় মিশিয়ে দিলি। লিয়া বলল, আর তুই যে ব্যাপারটার কথা বলছিস আমার আর উচ্ছ্বাস ভাইয়ের বিয়ের কথা, আর এই ব্যাপারটা তো আমরা কেউ জানিও না। আমাকে জিজ্ঞেস করে শিওর হতে আগে কি করলি তুই এটা? আফরোজা মাথায় হাত দিয়ে ফুলের বসে পড়ল। আমি এখন কি করব? তোর আব্বুকে কিভাবে বলবো? কি বলবো? সে তো তোকে খুন করে ফেলবে, না হলে ঘর থেকে বের করে দিবে, সাথে আমাকেও খুন করবে। তোর আব্বুর রাগ কি পরিমাণ সেটা কি তুই জানিস না? লিয়া যেন আকাশ থেকে বলল, উচ্ছ্বাস ভাইয়া আর আমার বিয়ে নিয়ে ওই বাড়িতে আলোচনা হচ্ছিল, এটা আমি কি শুনলাম? আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এই যে সম্পূর্ণ অবিশ্বাসযোগ্য একটা ব্যাপার।
উচ্ছ্বাস ভাইয়া আমার দেবর, আর দেবরের সাথে বিয়ে, ছি ছি ছি। এই ধরনের বিয়ে আমি খুব ঘৃণায় চোখে দেখি। বাবা মা এই বিয়ের কথা মনে আনলো কেমন করে? এমন বিচ্ছিরি কথা ভাবলো কেমন করে? ভাবতে গায়ে কাটা দিচ্ছে। উচ্ছ্বাস ভাইয়া আর আমার সম্পর্ক ভাই বোনের মতো। যদিও আমি সম্পর্কে বড়, কিন্তু বয়সে উচ্ছ্বাস ভাইয়া বড়। তাই সে আমাকে ভাবি হিসেবে সম্মান করতো আর বোনের মতো মায়া করত। সে আমাকে আর রিমি আপুকে কখনো আলাদা চোখে দেখেনি। এটা বাবা মাও জানে, তারাও দেখেছে আমাদের সম্পর্কের পবিত্রতা। তাদের মাথা কি নষ্ট হয়ে গেছে? বাবা মায়ের এই চিন্তাধারা ঘুণাক্ষরে যদি টের পেতাম, তাহলে বাবা মায়ের এই আলোচনা সেখানে থামিয়ে দিতাম, বুঝিয়ে বলতাম যে এটা একেবারেই সম্ভব না। তাহলে আজ রিয়াও এই ঘটনা ঘটাতে পারত না। দুজনেই স্টুডেন্ট, কারো পড়াশোনা শেষ হয়নি। দুজনের পড়াশোনায় এখন ব্যাঘাত ঘটবে। উচ্ছ্বাস ভাইয়া বিবিএ কমপ্লিট করবে, ইন্টার্নশিপ করবে, এমবিবিএ করবে, তারপর চাকরি করবে। এমনি প্ল্যান ছিল তার। নিজের ক্যারিয়ার গড়ার জন্য সে উঠে পড়ে লেগেছিল। সেই মানুষ ক্যারিয়ার গড়ার মাঝপথে এসে কি করলো? আর রিয়া মাত্র ইন্টার পাস করেছে, ভার্সিটি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে। কত পথ এখনো পাড়ি দেওয়া বাকি। এত বড় অন্যায় কাজ করার সাহস পেল কি করে? আমার মাথায় কিছুই আসছে না। আমার শাশুড়ি প্রেম করে বিয়ে করা একদম পছন্দ করে না। তার ধারণা প্রেম করে শুধু নষ্টা মেয়েরা, ভালো ঘরের মেয়েরা এসব প্রেম প্রীতি করে দাঁড়ায় না। যেসব বাবা মা মেয়েদের প্রপার শাসন করে না, তারাই কেবল মেয়েরা নষ্ট মেয়ে অন্য ছেলের মাথা চিবিয়ে খায়, টাকা খেয়ে পকেট হালকা করে, আর শেষে ছেলেদের জীবন ধ্বংস করে। ছেলেরা সুযোগ পেলে মেয়েদের ইশারা ইঙ্গিত দেবেই। তাই বলে মেয়েদের সেই ইশারায় ঝুলে পড়তে হবে? একমাত্র নষ্ট মেয়েরাই ছেলেদের ইশারায় সাড়া দিবে। ভালো ঘরের মেয়ে হলে ছেলেদের ইশারা ইঙ্গিত করার সুযোগই দিবে না, সেদিকে ফিরেও তাকাবে না। উদয়ের কোনো এক কাজিন সিস্টার প্রেম করে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। তা নিয়ে সেদিন সারাদিন আমার শাশুড়ির মুখে খই ফুটেছে। এই মেয়ের স্বভাব চরিত্র নাকি ভালো না, ভালো হলে প্রেম করতো না, প্রেম করে পালিয়ে গিয়ে আবার বিয়েও করে নিয়েছে। ছি ছি ছি, বাবা মায়ের সামনে এভাবে ছেলে মেয়ের ইজ্জত রাখলো না। ছোটবেলা থেকে শাসন করলে আজকে এইভাবে মুখে চুনকালি দিতে পারতো না। আমার মেয়ে এমন হলে গলা টিপে মেরে ফেলতাম। এমন মেয়ে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। এই ধরনের মেয়ের জন্য ছেলেরা নষ্ট হয়। বাবা মায়ের মান সম্মান রাস্তায় ধুলের সাথে মিশিয়ে দিল। আরে কত যে কথা বললো সেই মেয়ের সম্পর্কে। রিয়াও সেই একই ঘটনা ঘটালো। এই জন্য শাশুড়ি মা রিয়াকে ভালোভাবে মন থেকে মেনে নিবে কিনা কে জানে। মা যদি রিয়াকে দেখতে না পারে, তবে রিয়া সেখানে থাকবে কিভাবে? উচ্ছ্বাস ভাইয়া বিভিন্ন কাজের প্রয়োজনে বাড়ির বাইরে থাকবে। সারাদিন তো শ্বশুর শাশুড়ির কাছেই থাকতে হবে ওকে। তখন রিয়া কিভাবে সহ্য করবে শাশুড়ির অবহেলার বকাঝকা? রিয়া নিজেও তো অনেক রাগী, অভিমানী, ভালো মন্দ কিছু বুঝতে চায় না, কোন সমঝোতায় আসতেই চায় না। ওর যেটা মন চায় ও সেটাই করবে। আর ও যে সিদ্ধান্ত একবার নেবে, তার বাইরে ওকে কেউ নিতে পারবে না। রিয়া এসব কি বলছে? কি থেকে কি হয়ে গেল? পরেও মন বসাতে পারছে না লিয়া। আমাকে নিয়েই যত সমস্যা, সব কিছুতেই আমার দোষ, সব কিছুতেই আমি দোষী না হয়েও দোষী। আমার আর ভালো লাগে না কিছু, এত টেনশন আর নিতে পারি না। আব্বু বাসায় আসলে কি করবে বুঝতে পারছি না। লোক জানাজানি হলে মান সম্মান সব যাবে, সবার কাছে ছোট হয়ে যাব। রিয়া কি করলো এটা? কাজটা খুব অন্যায় করেছে ওরা দুজন। মিজান সাহেব অফিস থেকে ফিরে এলে ফ্রেশ হয়ে নিজের ঘরের বিছানায় আধা শোয়া হয়ে হেলান দিয়ে বসলো। আফরোজা আস্তে আস্তে সব খুলে বলল তাকে। মিজান সাহেব শুনে যেন বসার মধ্যেই আশা খেলো এমন একটা হতভম্ব হয়ে গেল। কিছু বলতে পারলো না কিছুক্ষণ। আফরোজা সেই কখন থেকে কেঁদে চলেছে। লিয়ার চাচা চাচি ফুপুরা জানতে পারলে ছেড়ে কথা বলবে না, সবার কাছে খুব অপমানিত হতে হবে, এই ভয়ে সে বিচলিত। আব্বুর চেহারা দেখে বোঝা যাচ্ছে খুব রেগে আছে। আব্বুর সামনে যেতেও ভয় করছে, কারণ অঘটনাটা যার সাথে ঘটিয়েছে সে আমার দেবর। তাই জবাবদিহি আমাকেই করতে হবে, যা ভাবা সেই কাজ। আব্বু আমাকে জোরে জোরে নাম ধরেই ডাকলো। আমি আব্বুর সামনে এসে দাঁড়ালাম। রিয়া আর উচ্ছ্বাস যে ঘটনা ঘটিয়েছে এই ব্যাপারে তুই কতটুকু জানিস? নাকি এই ঘটনায় তুইও জড়িত? তোরও সাই ছিল নাকি এতে? আব্বু সত্যি বলছি, আমি এসবের কিচ্ছু জানি না। জানলে এটা আমি কখনোই করতে দিতাম না, তোমাদের অবশ্যই জানাতাম।
আমার মান সম্মান আমার কাছে খুব প্রিয়, সেটা কেউ নষ্ট করলে আমি তাকে ছাড় দেব না। আমি এখন রিয়াকে বাসা থেকে বের করে দিব। সে যখন নিজের রাস্তা নিজে বেছে নিয়েছে, বাকি রাস্তাও চলতে পারবে। এ বিষয়ে কারো কিছু বলার আছে? আজ এখন থেকে ওর সাথে আমার সম্পর্ক শেষ। রিয়া নামের আমার কোনো মেয়ে ছিল, এটা আমি ভুলে যাব। রিয়া এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল, এবার সে কেঁদে উঠল। বের করে দিলে সে কোথায় যাবে, আর নিজেকে পরিবার ছেড়ে সে থাকবে কিভাবে? রিয়ার উচ্ছ্বাস ভেবেছিল গোপনে বিয়েটা সেরে রাখবে।